আচ্ছা দেখি আমরা এখন বিষয়টা হচ্ছে যে একটা যে আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম যে হচ্ছে যে আমাদের এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো আমরা হচ্ছে যে কোথায় যদি আমরা একটা চুম্বক রাখি সেইখানে যে আমাদের চুম্বক ক্ষেত্র রেখাগুলো যে অসংখ্য চুম্বক ক্ষেত্র রেখা আছে সেই চুম্বক ক্ষেত্র রেখাগুলো হচ্ছে যে যতগুলো রেখা হচ্ছে কুণ্ডলীর তল দিয়ে পাস করলে ওই ততগুলো রেখার সমষ্টিকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে কি বলি আমরা হচ্ছে চুম্বক ফ্লাক্স বলি। ঠিক আছে, ওইটা কি আমরা হচ্ছে যে কি বলতাম, ওইটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফ্লাক্স ছিল। আশা করি বুঝতে পারছি। আমরা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমরা এই প্যাকেজে ফ্লাক্স নিয়ে বিস্তারিত জানলাম। সেই ফ্লাক্সের বিষয়টা হচ্ছে যে আমরা চাইলে একবারে যদি আমরা হচ্ছে আল্টিমেটলি সংক্ষেপে বিষয়টা বলি, সংক্ষেপে বিষয়টা বলতে বা ডিরেক্টলি যদি আমরা হচ্ছে যে বিষয়টাকে একবার সহজভাবে উপস্থাপন করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জিনিসটা যে যতগুলো রেখা হচ্ছে যে এই আমার হাতের তলটা যদি হচ্ছে যে কোনো একটা তল হয়, আমি তলটাকে যদি বোর্ডে এইভাবে রাখি, এই যে তলটা আমার ছিল এইভাবে, ঠিক আছে? এই তলটাকে আমি এইভাবে বিবেচনা করলাম। এখন এই তল দিয়ে এই যে চুম্বক ক্ষেত্রের রেখাগুলো, এই রেখাগুলো যতগুলো রেখা হচ্ছে যে আমার এই হাতের তল দিয়ে পাস করবে, ততগুলো রেখার সমষ্টিকে অ্যাকচুয়ালি হচ্ছে আমি কি বলবো, চুম্বক ফ্লাক্স বলবো। এই যে আমার চুম্বক ফ্লাক্স এ ইন্টু পি কস যে ফর্মুলাটা আমাদের ছিল, ঠিক আছে? এই আমরা এইখান থেকে যে পরিমাণ আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করে বের করতাম, সেই ফ্লাক্সের পরিমাণটা মূলত হচ্ছে যে আমাদের যতগুলো, এটা যদি কোনো কুণ্ডলী তল হয়, এই কুণ্ডলী তল দিয়ে যতগুলো চুম্বক ক্ষেত্র রেখা পাস করবে তার সমষ্টিকে মূলত হচ্ছে আমরা চুম্বক ফ্লাক্স বলে থাকি। ঠিক আছে, কিন্তু এই তলটাকে যখন আমি এইভাবে রাখবো, মানে এই চুম্বক ক্ষেত্রের উপরে রাখবো, তখন কিন্তু আমার এই হাতের তল দিয়ে আমরা দেখতে পেতেছি, আমরা যদি এইভাবে রাখি, বিষয়টা হচ্ছে আমরা যদি কোনোভাবে আমরা যদি তলটার উপরেই রাখি, মানে চুম্বক ক্ষেত্রের উপরেই যদি আমার কুণ্ডলী তলটা থাকে, তাহলে কিন্তু আমার এই তল দিয়ে কোনো রেখা, মানে চুম্বক ক্ষেত্র রেখা কিন্তু পাস করতেছে না। যেহেতু পাস করতেছে না, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এইখানে হচ্ছে যে চুম্বক ফ্লাক্সের পরিমাণ কি, চুম্বক ফ্লাক্সের পরিমাণ শূন্য হবে। আশা করি বুঝতে পারছি। আর যখন হচ্ছে যে আমি হাতটাকে এইভাবে রাখবো, তখন দেখা যাবে যে আমাদের বিষয়টা কি হইতেছে, ম্যাক্সিমাম চুম্বক ক্ষেত্র রেখায় কিন্তু তখন হচ্ছে দেখা যাচ্ছে আমার হাতের তল দিয়ে পাস করতেছে। যেহেতু হাতের তল দিয়ে পাস করতেছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এইখানে কিন্তু আমার সবথেকে কি পাওয়া যাবে, চুম্বক ফ্লাক্সের পরিমাণ বেশি পাওয়া যাবে। আর যখন আমি দেখবো যে এই যে আমার হাতের তালুটাকে এইভাবে পাকা করে দিব, একটু অ্যাঙ্গেল করে রাখবো, তখন দেখা যাবে যে আমার কিছু পরিমাণ যাইতেছে আর বাকিগুলো কিন্তু উপর দিয়ে পাস করে চলে যেতেছে। তার মানে দেখা যাইতেছে আগে যেভাবে যাইতো আমি যদি এইভাবে রাখতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার সর্বোচ্চ পরিমাণ পাস করতেছে রেখাগুলো। তাহলে সর্বোচ্চ পরিমাণ পাস করার কারণে আমাদের চুম্বক ফ্লাক্সের পরিমাণটা কি হবে, বেশি হবে। আর যখন আমরা হচ্ছে অ্যাঙ্গেলে রাখবো, তখন পাস করার পরিমাণটা কিন্তু কমে যায়। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলের পরিমাণটা যখন এইভাবে হয়ে যাবে, একেবারে এইভাবে হয়ে যাবে, তখন কিন্তু আমার এইখান থেকে কোনো চৌম্বক ক্ষেত্র পাস করবে না। এভাবে বলতে আমি যদি তলের উপরে তল রাখি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্রই রেখাই এখান থেকে পাস করবে। যেহেতু পাস করবে না, সেক্ষেত্রে আবার কি হয়ে যাবে, আমাদের চুম্বক ফ্লাক্সের পরিমাণ জিরো হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে কোথায় চুম্বক ফ্লাক্স অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা চুম্বক ফ্লাক্সটা বলতে আসলে কি বুঝি। চুম্বক ফ্লাক্সটা মূলত ছিল হচ্ছে যে যেই জিনিসটা, যে আমাদের কোনো কুণ্ডলী তল দিয়ে কতগুলো অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্র রেখা পাস করে, যে পরিমাণ পাস করবে তার পরিমাণটাকে আমরা হচ্ছে যে মূলত চুম্বক ফ্লাক্স বলে দিই। তো এখন আমরা এইটার একটু যদি আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমাদের, যেহেতু আমাদের চুম্বক ক্লাসটা হচ্ছে বিস্তারিত জানা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কি করবো, এখন হচ্ছে যে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমরা ফ্যারাডের প্রথম সূত্র দেখবো। ফ্যারাডে, আচ্ছা, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র। কারণ হচ্ছে যে আমরা প্রথম দিকে বলছিলাম যে হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে যে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং হচ্ছে লেঞ্জের একটা সূত্র আছে। এই তিনটা সূত্র আমাদের মোটামুটি জানতে হবে। লেঞ্জের সূত্রটা অলরেডি আমরা শিখে গেছি। কারণ হচ্ছে যে আমি প্রথম দিকে বলে দিয়েছিলাম যে হচ্ছে লেঞ্জের সূত্রটা আসলে প্রকৃতপক্ষে কি, লেঞ্জের সূত্রটা আসলে প্রকৃতপক্ষে হচ্ছে যে এখানে দিক নির্দেশ করে। আর ফ্যারাডের প্রথম সূত্রটা আর দ্বিতীয় সূত্রে কি মিন করে সেটা আমি একটু শর্ট করে লিখে নিই। যে ফ্যারাডের প্রথম সূত্র, যদি আমরা বলি যে ফ্যারাডের প্রথম সূত্রের কাজ কি, ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে যে আমাদের আবিষ্ট
আশা করি বুঝতে পারছি। আমাদের হচ্ছে যে ফ্যারাডের প্রথম সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণ নির্দেশ করাই হচ্ছে যে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র ছিল। আর দ্বিতীয় সূত্র হচ্ছে যে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করতে আমাদের যে সূত্রটা আসছে সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে আমাদের কি ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ঠিক আছে? প্রথমটা ছিল হচ্ছে যে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র, আর পার্ট হচ্ছে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কি? এটা দ্বারা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করি। ঠিক আছে? আমাদের এই ২ টা সূত্রের মূল যে ভিত্তিটা সেটা অন্তত আমাদের মাথায় রাখতে হবে। যেমন ফ্যারাডের প্রথম সূত্র দ্বারা আমরা কি মাথায় রাখি? ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে মূলত আমাদের কি দেয়? সেটা হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণ নির্দেশ করে। আর ফ্যারাডের দ্বিতীয় সূত্র যেটা সেটা হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা ইউজ করে থাকি। তো হচ্ছে যে এইখানে ফ্যারাডের হচ্ছে যে আমাদের কারণ জিনিসটা বলতে কি বোঝায় সেটা আমরা যদি একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। কারণ জিনিসটা কি ছিল? যে মূলত হচ্ছে যে এইখানে ফ্যারাডের প্রথম সূত্রে যেটা বলছে যে আমরা দেখছি যে হচ্ছে যে কোথাও যদি আমরা কি করতাম? কোথাও যদি আমরা কি করতাম যে একটা চুম্বক দণ্ড রাখতাম, এই যে এস সাউথ পোল এবং নর্থ পোল তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হইছে। আমরা এই জিনিসটা বলছি তারপর আবার বলতেছি যে এখানে হচ্ছে সাউথ পোল, এখানে নর্থ পোল। এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো, ধরে নিলাম শক্তিশালী চুম্বক ক্ষেত্র। তো এইখানে যদি আমি একটা কুণ্ডলী আনি, তারার কুণ্ডলী, আর তারার পেছনে একটা কুণ্ডলী আনি, তাহলে তাদের ভিতরে যে আপেক্ষিক গতি আমি বজায় রাখবো, হতে পারে এই জায়গায় এটাকে এদিকে মুভ করলাম অথবা কুণ্ডলীকে এদিকে মুভ মুভ করলাম, তাহলে এইখানে কি তৈরি হলো, কি ধরনের গতি তৈরি হলো সেটা হচ্ছে আপেক্ষিক গতি। এই যে আপেক্ষিক গতিটা, এই আপেক্ষিক গতির ফলে কি হবে এইখানে? অবশ্যই এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি যদি এখানে উৎপন্ন হয়, সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক শক্তি যে এখানে উৎপন্ন হয়েছে, কোথায় উৎপন্ন হয়েছে? অবশ্যই এই কুণ্ডলীতে উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এই কুণ্ডলীতে উৎপন্ন হওয়ার কারণে এইখানে আমরা ধরে নিলাম কোনো দিকে, এখানে কোনো একটা প্রবাহ তৈরি হবে কোনো দিক বরাবর। যেহেতু প্রবাহ তৈরি হবে, এখানে যেহেতু প্রবাহ তৈরি হবে কিসের কারণে? আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে এখানে প্রবাহ তৈরি হইতেছে। তা এই যে প্রবাহটা তৈরি হইলো, এখানে আমাদের কি বলা আছে? যে আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণ নির্দেশ করে। এখন এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণটা আসলে কি? এখানে অবশ্যই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা যে এখানে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়ার রিজনটাই কিন্তু হচ্ছে এখানে আপেক্ষিক গতি। যে আমি তাদের ভিতরে কি করছি? আমি তাদের ভিতরে মূলত হচ্ছে যে গতি বজায় রাখছি। এই গতি বজায় রাখার কারণেই মূলত আমাদের এখানে কি হইছে? আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হইছে। যেহেতু আমি যদি এখানে গতি বজায় না রাখি, আপেক্ষিক গতি যদি এখানে না থাকে, তাহলে কিন্তু এইখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণও থাকবে না। আশা করি বুঝতে পারছি। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেইটা হচ্ছে যে আমার যে এই যে গতিটা, আপেক্ষিক গতিটা আমি বজায় রাখছি, আরও একটা মূলত জিনিস সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা ফ্লাক্স জিনিসটা শিখছি, ফ্লাক্স জিনিসটা আবিষ্ট তড়িৎচালক শক্তি ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লাক্সের পরিবর্তন থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লাক্সের পরিবর্তন থাকবে বা ফ্লাক্সের পরিবর্তন হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি থাকবে। তাহলে ফ্লাক্সের পরিবর্তনের বিষয়টা কি? ফ্লাক্সের পরিবর্তনের বিষয়টা আমি যদি বলি একটু, যে আমাদের হাতের তলটা যখন এইভাবে ছিল, হাতের তল যখন এইভাবে ছিল, তখন কিন্তু আমাদের চুম্বক ক্ষেত্র রেখার পাশ সংখ্যাগুলো কিন্তু আমাদের কুণ্ডলীতে, আমি যদি হাতের তলটাকে কুণ্ডলীর তল বিবেচনা করি, তলটাকে যখন আমি এইভাবে রাখবো, তখন কিন্তু আমার সর্বশেষ সংখ্যক কি হইতেছে? চুম্বক ক্ষেত্র রেখাগুলো পাস করতেছে। তার মানে ফ্লাক্সের পরিবর্তন না, ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে যে আমাদের কিন্তু সর্বোচ্চ। যখন আস্তে আস্তে আমি এটাকে অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের ফ্লাক্সের পরিমাণটা কি হইতেছে? ফ্লাক্সের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। আশা করি বুঝতেছি। যখন আমরা আসলে একেবারে এইভাবে নিয়ে যাবো, তখন ফ্লাক্সের পরিমাণ একেবারে 0। ঠিক আছে? তার মানে এই যে একটা পরিবর্তন হইতেছে, যে এই ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি এই যে এটা আমরা পাবো। তার মানে সোজা কথা আমরা বলতে পারি যে এই যে আপেক্ষিক গতিটা বজায় রাখতেছি আমরা, তার ভিতরে কি হইতেছে? মূলত যে জিনিসটা হইতেছে এই আপেক্ষিক গতি বজায় রাখার কারণে, সেটা হচ্ছে যে আমাদের ফ্লাক্সের পরিবর্তন হইতেছে। তার মানে ফ্লাক্সের পরিবর্তন আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কি থাকবে? স্থায়ী হবে। আর আবিষ্ট তড়িৎচালক থাকা মানে ওইখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। তার মানে আমরা যখন দেখব যে হচ্ছে যে এখানে কি হয়ে গেছে, ফ্লাক্সের পরিবর্তন আর বইতেছে না, ফ্লাক্সের পরিবর্তনটা 0 হয়ে গেছে। দ্যাট মিনস ওইখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণটাও
শূন্য হয়ে যাবে বা স্থির হয়ে যাবে। ওগুলি বুঝতে পারছি। তার মানে আমাদের ফ্লাক্সের শুধুমাত্র এখানে যে আপেক্ষিক গতি তা না। আপেক্ষিক গতির ভিতরে কি আছে আমাদের? এইখানে হচ্ছে যে আপেক্ষিক গতির ভিতরে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি আমাদের ফ্লাক্সের পরিবর্তন। ঠিক আছে? সেটা আমরা একটু ভালো করে মাথায় রাখি। ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের ফ্লাক্সের পরিবর্তনটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপেক্ষিক গতির সাথে আমাদের এখানে কিসের পরিবর্তন থাকতে হবে? আমাদের ফ্লাক্সের পরিবর্তন থাকতে হবে। ফ্লাক্সের পরিবর্তনের কারণে কিন্তু আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি স্থায়ী হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের কি থাকবে? আমাদের এই ফ্লাক্সের পরিবর্তনটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে যে আপেক্ষিক গতি বজায় থাকা মানে ফ্লাক্সের পরিবর্তন থাকে। ফ্লাক্সের পরিবর্তন থাকা মানে ওইখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি থাক ঠিক আছে? আবিষ্ট তড়িৎচালক শক্তি থাকা মানে ওইখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ থাকবে। আশা করি বুঝতে পারছি আমরা। তো এইটাই ছিল মূলত হচ্ছে যে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র, যেটা হচ্ছে যে এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণ নির্দেশ করা। মানে হচ্ছে এই আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির উৎপন্ন হতেছে কিসের কারণে? ঠিক আছে? এই কারণগুলো ছিল হচ্ছে আমাদের এক আপেক্ষিক গতি ফ্লাক্সের পরিবর্তন। আশা করি বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের যেই প্রথম সূত্রটা দিচ্ছেন এবং হচ্ছে দ্বিতীয় সূত্রটা কি আমাদের এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি আমরা যে বুঝলাম, এটা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব, ফর্মুলা ইউজ করবো, সেই তত্ত্বটা হচ্ছে যে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছি। এখন আমরা যদি দেখি যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা মূলত কি বলছে, সেটা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত দেখি, সেক্ষেত্রে আচ্ছা আমরা হচ্ছে যে এখন হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা দেখব। ঠিক আছে? এখন হচ্ছে যে আমরা মূলত ফ্যারাডের দ্বিতীয় সূত্র দেখব। তো ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা যদি ধরি যে সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন, ধরে নিলাম আমরা শূন্য, যে 0 সেকেন্ডটা হচ্ছে যে ফ্লাক্সের পরিবর্তন। যদি আমরা ধরি যে 0 সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে আমাদের, মানে একেবারে শুরুতে যদি আমরা ধরি যে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন আমরা ফাই ধরে নিতে পারি আর একবারে প্রথমে। ঠিক আছে? আর যদি টি সেকেন্ড আমরা যদি ধরি, ফ্লাক্সের পরিবর্তন আমরা ধরে নিলাম ফাই টু। ঠিক আছে? তো এই যে আমরা দেখলাম যে কি কোনো একটা সময় মানে টি সময় ফ্লাক্সের পরিবর্তনটা কত? ফাই ওয়ান থেকে ফাই টু। মানে হচ্ছে আমাদের টাইমের রেঞ্জটা হচ্ছে এইখানে আমাদের 0 সেকেন্ড, এখানে হচ্ছে টি সেকেন্ড। টি সেকেন্ডে আমাদের 0 সেকেন্ডে ধরে নিলাম আমরা ফ্লাক্সে এত পরিমাণ হচ্ছে যে আমাদের কি হইতো, যে হচ্ছে কোনো একটা কুণ্ডলী তল দিয়ে পাস করতো। তো ওই কুণ্ডলী তলটা কি হইতেছে? রোটেট করতেছে হয়তোবা। ঠিক আছে? রোটেট করতেছে। রোটেট করলে আমাদের কি হবে? মানে ওটা কি হইছে? ওটা হচ্ছে তাদের ভিতরে আপেক্ষিক গতি বজায় আছে। ওই গতির কারণে হচ্ছে আমাদের কুণ্ডলী তলের কি হইতেছে? অবস্থান চেঞ্জ হইতেছে। অবস্থান চেঞ্জ হইলে কি হবে? টাইমের রেসপেক্ট আমাদের ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে ডিফারেন্স হবে। তাহলে এইখানে ফ্লাক্সের পরিবর্তন হবে একরকম, এইখানে ফ্লাক্সের পরিবর্তন হবে আরেক রকম। তাহলে আমরা কি পাইতেছি? 0 থেকে টি টাইমের মধ্যে আমরা কিন্তু ফ্লাক্সের একটা পরিবর্তন পাইতেছি। তার মানে মূলত হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা যেটা বলছে সেটা হচ্ছে যে কি আমাদের সময়ের রেসপেক্টে ফ্লাক্সের পরিবর্তনের হার, ঠিক আছে? ফ্লাক্সের পরিবর্তনের হার কার সমানুপাতিক? সেটা হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির সমানুপাতিক। ঠিক আছে? তার মানে আমাদের মূলত হচ্ছে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি সমানুপাতিক হচ্ছে কার? ফ্লাক্সের পরিবর্তন হারের ঋণাত্মকের সমানুপাতিক। ঠিক আছে? এখানে ঋণাত্মক সাইন কেন আসলো এই জিনিসটা আমি বলতেছি। আমাদের বিষয়টা কি বলছে সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা হচ্ছে মূলত হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি কার সমানুপাতিক? আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে যে ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, ঋণাত্মক সমানুপাতিক। ঠিক আছে? এখানে কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক, মানে হ্রাসের সমানুপাতিক। আমরা বলতে পারি সহজ কথায় যদি বলি আবিষ্ট তড়িৎচালক শক্তি ফ্লাক্সের পরিবর্তনের হারে, ঠিক আছে, হ্রাসের সমানুপাতিক। ঠিক আছে? ফ্লাক্সের পরিবর্তনের হারে হ্রাসের সমানুপাতিক আমরা যদি বলি সহজ কথায়। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সমানুপাতিক সাইন আছে, আমরা যদি এই সাইনটাকে উঠাই দিই তাহলে এখানে কি আসবে? এখানে একটা কনস্ট্যান্ট আসবে। এখানে হচ্ছে ফাই টু আর এখানে হচ্ছে আমাদের ফাই ওয়ান, এখানে হচ্ছে টু। সাধারণত এই কনস্ট্যান্টের ভ্যালুটা ধরা হয় 1। ঠিক আছে? এটা মেজারমেন্ট করে বের করা, যেহেতু হচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালুটা কথা আছে, কনস্ট্যান্টের ভ্যালুটা হবে 1। ঠিক আছে? তাহলে আমাদের যে ফর্মুলাটা আসলো সেই ফর্মুলাটা হচ্ছে মূলত হচ্ছে যে আমরা যদি এটাকে একটু পরিষ্কার করে লিখি তাহলে এই যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি সেটার ভ্যালুটা হচ্ছে আমাদের ফাই টু, ফাই ওয়ান, এইখানে হচ্ছে টি আর এইখানে হচ্ছে ঋণাত্মক সাইন। এখন এই ঋণাত্মক সাইনটা আসলে মূলত কি বুঝাইতেছে? এই ঋণাত্মক সাইনটা মূলত হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক। ঠিক আছে? এই ঋণাত্মক সাইনটা কি মিন করতেছে? আবিষ্ট শক্তির দিক মিন করতেছে। ঠিক আছে? এখন কি আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক মিন করা মানে কি? ঠিক আছে? বিষয়টা হচ্ছে এইটা। দেখো
দিকের বিষয়টা আমি হয়তোবা বলছিলাম, আমরা রেঞ্জের সূত্র পড়লি, এরপরই তো আমাদের রেঞ্জের সূত্র ধরবো আমরা, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, দেন হচ্ছে আমাদের রেঞ্জের সূত্র। আচ্ছা, রেঞ্জের সূত্রটা আমি বলে দিই এইখানে। রেঞ্জের সূত্রটার বিষয়টা হচ্ছে যে যে যখন আমি কি করতেছিলাম, যে আমার এখানে একটা কুণ্ডলী ছিল, আর আমি এখানে চৌম্বক দণ্ড নিচ্ছিলাম একটা, ঠিক আছে, যা চারপাশে হচ্ছে যে চৌম্বক দণ্ড বা হচ্ছে এখানে কোনো একটা বর্তনী নিয়েও চিন্তা করতে পারে। তো এইখানে হচ্ছে যে আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো, আমি তাদের মধ্যে কি রাখছিলাম, যে গতি বজায় রাখছি। আমি ধরে নিলাম যে এই বরাবর আমি গতি রাখছি, ঠিক আছে, এই কুণ্ডলীকে স্থির করে আমি চৌম্বক ক্ষেত্রকে এই বরাবর গতিশীল রাখছি। তো এই বরাবর যখন আমি গতিশীল করলাম, তখন একটা বিষয় লক্ষণীয় যে এইখানে, যে আমি যখন এই দিক বরাবর গতিশীল করতেছি, আমরা কিন্তু তা প্রথম দিকে বলছি, বিষয়টা হচ্ছে যখন আমরা এইটাকে এই দিকে গতিশীল করার চেষ্টা করব, তখন এইখানে এমন একটা প্রবাহ তৈরি হবে, মানে এইখানে এই গতির কারণে তো অবশ্যই এখানে কি আসবে, এই ফ্লাক্সের পরিবর্তন আসবে। ফ্লাক্সের পরিবর্তন যে এখানে আসে, সেখানে কি তৈরি হয় আমরা জানি, আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন যেখানে হয়, সেখানে আমাদের কি হয়, আবিষ্ট প্রবাহ তৈরি হয়। আর প্রবাহটা এমনভাবেই তৈরি হয়, যেই প্রবাহটা এমনভাবে এখানে তৈরি হবে, সেটা সলিনয়েডের নিয়ম অনুসারে, যদি আমি যদি এখানে নর্থ পোল দিই, আর এখানে সাউথ পোল, আমি নর্থ পোলকে এড়িয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে। তাহলে এইখানে নর্থ পোল যদি একটা আরেকটাকে বিকর্ষণ করতে হয়, তাহলে এখানে অবশ্যই কি তৈরি হতে হবে, অবশ্যই এখানে নর্থ পোল তৈরি হতে হবে। আর নর্থ পোল কীভাবে তৈরি হয় আমরা জানি, সেটা সলিনয়েডের নিয়ম থেকে আমরা জানি। তাহলে এইখানে অবশ্যই এটা হচ্ছে যে ঘড়ি কাঁটার বিপরীতে হবে নাকি ঘড়ি কাঁটার দিকে হবে, আমরা কিন্তু বলে দিতে পারবো সেটা হচ্ছে যে কী হবে, সেটা হচ্ছে যে ঘড়ি কাঁটার দিকে হবে। যদি সেটা হচ্ছে নর্থ পোল হইতে হয়, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের ঘড়ি কাঁটার দিকে হইতে হবে। তাহলে ঘড়ি কাঁটার দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে উপর থেকে দেখতে কিন্তু এটা ঘড়ি কাঁটার দিকে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। তাহলে এইখানে তৈরি হবে কি আমাদের নর্থ পোল। যেহেতু আমি চৌম্বক দণ্ডটা কি রাখছি, এই এই মাথায় আমাদের হচ্ছে নর্থ পোল আছে, তাহলে এইখানে হচ্ছে যে নর্থ পোল তৈরি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। যখন আমি চৌম্বক ক্ষেত্রটাকে এই দিকে নিয়ে আসবো, এই যে চৌম্বক ক্ষেত্রটাকে সামনের দিকে আগানোর চেষ্টা করব, এখানেও নর্থ পোল আছে, এখানেও নর্থ পোল আছে। তাহলে আমি যে আগাইতেছি, আমার গতি মুভে কিন্তু অলরেডি বাধা তৈরি হইতেছে, রাইট? আমি এদিকে নিয়ে আসতেছি, দেন হচ্ছে যে এখানে নর্থ পোল, এখানে নর্থ পোল। আমি কি করতেছি, নর্থ পোলকে এদিকে আনা, তাহলে নর্থ পোলকে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমি এদিকে নিয়ে আসতেছি, তাহলে আমার কি করতে হইতেছে, আমার এই যে গতির বিরুদ্ধে কিন্তু কাজ করতে হইতেছে, বা যান্ত্রিক শক্তি দিতে হইতেছে, ঠিক আছে। আর এদিক দিয়ে কি তৈরি হইতেছে, এই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা যে তৈরি হইল, এই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা মূলত হচ্ছে যে কি, যেই রিজনের কারণে তৈরি হয়েছে, সেই রিজনকে কিন্তু মূলত বাধা দিতেছে, রাইট? আমরা কিন্তু মেইন পয়েন্ট আসছি, যে যেই রিজনের কারণে তৈরি হইতেছে, সেই রিজনকে সে কি করতেছে, বাধা দিতেছে। এই যে বাধা দেওয়াটা, ঠিক আছে, তার মানে এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা, এই ডিরেকশনটা কোন দিকে হবে, তার উল্টো দিকে হবে। আশা করি বুঝতে পারছি, এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তির ডিরেকশন কোন দিকে, উল্টো দিক, বুঝতে পারছি। এই জন্যই হচ্ছে মূলত আমাদের এখানে নেগেটিভ সাইনটা আসে, যে এখানে নেগেটিভ সাইনটা কেন আসতেছে, নেগেটিভ সাইনটা আসতেছে মূলত আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক মিন করতেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। যখন হচ্ছে যে আমরা এই যে গতিটাকে এদিকে বজায় রাখার চেষ্টা করতেছি, তখন কি হইতেছে, যে এখানে বিকর্ষণ তৈরি হইতেছে। কিন্তু বিকর্ষণ তৈরি হইলেই তো আমাকে এটা থামায় দিলে হবে না। আমাকে যদি এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন করতে হয়, অবশ্যই এই গতিকে কি করতে হবে, সামনের দিকে আমাকে কার্যক্রম চালাই যেতে হবে। চালাই যেতে হলে অবশ্যই এখানে যান্ত্রিক শক্তি আমাকে কি করতে হবে, দিতে হবে। যান্ত্রিক শক্তি যে আমি দিব, এই যান্ত্রিক শক্তি দিলেই আমাদের এখানে কি হবে, মূলত হচ্ছে যে এই গতিটা বজায় থাকবে। আর গতিটা যদি বজায় থাকে, সেক্ষেত্রে কি হবে, যে এইখানে নর্থ পোল, এখানেও নর্থ পোল, নর্থ পোল কি করবে, পরস্পর বিকর্ষণ করবে। আমি যান্ত্রিক শক্তি দিয়ে কি করতেছি, মূলত আমি যান্ত্রিক শক্তি দিয়ে মূলত এদের গতিকে বজায় রাখতেছি। তাহলে এই যে বিকর্ষণ করলো, এই বিকর্ষণের ডিরেকশনটা কোন দিকে হবে, উল্টা দিকে। তার মানে একে অপরকে কি করবে, বাধা দিবে। আসলে ওই জিনিসটা বুঝতে পারছি। দ্যাট মিন বিষয়টা হইতেছে যে এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা যে রিজনের জন্য তৈরি হলো, সেই রিজন কি মূলত সে কি করতেছে, বাধা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে যদি আমরা একটু দেখি, যে হুম, ঠিক আছে, যে এখানে হচ্ছে আমরা কি পাইলাম, যে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ পাইলাম, এবং প্লাস হচ্ছে তার ডিরেকশনটা আমরা বুঝতে পারলাম, যে ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা উল্টো দিকে হবে, ঠিক আছে। এই যে ডিরেকশনটা আমরা পাইলাম, যে ডিরেকশনটা হচ্ছে কি আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক মিন করতেছে, এবং তার ডিরেকশনটা হচ্ছে উল্টো দিকে কাজ করতেছে, ঠিক আছে। তো মূলত হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা যেটা বের করছি, সেটা হচ্ছে যে কোনো একটা পাক বিশেষ্য কুণ্ডলী নিয়ে কাজ করছি, এবং একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু আমি কাজ করছি, রাইট। আমি কিন্তু হচ্ছে কি করছি, জিরো থেকে আমি টি টাইমের ভিতরে নিয়ে এই ফর্মুলাটা আমার দেওয়া, বা তথ্য হিসেবে দেওয়া ছিল, আমি হচ্ছে যে এখন গাণিতিক ফর্মুলা হিসেবে লিখছি, ঠিক আছে। বিজ্ঞানী হচ্ছে যে আমাদের ফ্যারাডে যে দ্বিতীয় সূত্রটা দিছে, সেই একটা তথ্য হিসেবে দিছে, দেন আমি এটা ফর্মুলা হিসেবে লিখছি। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি এটা একটা সার্টেন টাইমে নিই, মানে হচ্ছে খুবই ক্ষুদ্র সময় নিই,
মানে এখান থেকে যদি আমি একটা খুবই ক্ষুদ্র একটা পোর্শনে নিই, যেখানে টাইমটা হচ্ছে ডিটি, এবং আর এই যে টাইমটা যদি আমার ডিটি হয়, তাহলে এখানে ফ্লাক্সের পরিমাণটা কী হবে? খুবই ক্ষুদ্র। তাহলে আশা করি বুঝতে পারছি যে এইখানে যদি এখন আমি পরিবর্তনটা নেই, ছোট একটা পরিবর্তন নিই, তাহলে আমাদের এই ছোট পরিবর্তনে আমাদের যে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা হবে, সেইটার পরিমাণটা হবে ঋণাত্মক সাইন d5 dt। আশা করি বুঝতে পারছি। তখন আমাদের সূত্রটা হবে এইটা। এখন আমাদের যে ফ্লাক্স যে নির্ণয় করা, যে আমি প্রথম দিকে শুরুতে যে কুণ্ডলীটা নেওয়া হয়েছিল, বা শুরুতে যে হচ্ছে তত্ত্বতে যে কুণ্ডলীটা দেওয়া ছিল, সেই কুণ্ডলীটা এক পাক বিশিষ্ট দেওয়া ছিল। এখন যদি এইখান থেকে আমি হচ্ছে এন পাক বিশিষ্ট একটা কুণ্ডলী নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণটা কেমন আসতো? সেক্ষেত্রে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণটা আবার যেমন আসতো, এটা যদি আমরা একটু লিখি, অবশ্যই মাথায় রাখতে হবে, আমার যদি এখানে এন না দিই, তাহলে কিন্তু এটা এক পাক বিশিষ্ট তড়িৎচালক শক্তি, ঠিক আছে? এক পাক বিশিষ্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি, ঠিক আছে? কিন্তু যদি আমি এন পাক বিশিষ্ট দেখি, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কিন্তু হয়ে যাবে এইটা, ঠিক আছে? এন পাক বিশিষ্ট যদি হয়, তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে? আমার হচ্ছে এইটা হয়ে যাবে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি, ঠিক আছে? এন পাক বিশিষ্ট, যেহেতু পাক সংখ্যা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? তার মানে এটা একটা নাম্বার বিজি, ঠিক আছে? এইখানে আমরা হচ্ছে এন দ্বারা প্রকাশ করতে পারি চাই, ঠিক আছে? তো আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ কী হবে আশা করি বুঝতে পারছি। আর এইটাকে আমরা চাইলে সহজ ভাষায় বলতে পারি d5/d, সময়ের রেসপেক্টে আমাদের কি ফ্লাক্সের পরিবর্তন বা ফ্লাক্সের হার, ঠিক আছে? টাইমের রেসপেক্টে ফ্লাক্সের হার, ঠিক আছে? আর এন হচ্ছে আমাদের পাক সংখ্যা, এটা হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি। এটি ছিল হচ্ছে মূলত আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তো এইখান থেকে